নমস্কার, খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে সবাই চেনেন, নতুন করে তার পরিচয় বা তার ভূমিকা দরকার নেই, শিশির ঘোষ। আমরা বলতাম হেডমাস্টার, মানে হেডে এত পারফেকশন ছিল এবং পাওয়ার ছিল, যেই কারণে তার মাথায় বল মানে গোল, এরকম একটা প্রবাদ প্রচলিত হয়েছিল যে হেডমাস্টার হিসেবে তাকে লোকে বলা হতো। পাশাপাশি দীর্ঘ খেলোয়াড় জীবনে 4 বার মোহনবাগানের নেতৃত্ব করেছে, ইস্টবেঙ্গলে গেছে। এছাড়া সন্তোষ ট্রফি 100তম সন্তোষ ট্রফি বাংলা দলের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। সো বলে শেষ করা যাবে না। তাছাড়া আড্ডা মারতে মারতে আমাদের দুজনে অনেক কথাই চলে আসবে, অনেক মন্তব্য, অনেক স্মৃতি এবং বিশেষ জায়গায় কিছু বিতর্কিত জায়গায়, যেখানে শিশির ঘোষ কখনো বিতর্ক নিয়ে এড়িয়ে যায় না। বিতর্ক আগে তো বিতর্কর পিছু ছাড়তো না, ইদানিং এই 28 বছর ফুটবল থেকে সরে এসে এখন কতটা বিতর্কিত হয়ে উঠেছে সেটা আজকের সাক্ষাৎকারে আমরা বুঝতে পারবো। স্বাগত, নমস্কার শিশির ঘোষ। এত চমৎকার আর কদিন পরে এই সাক্ষাৎকার যখন নিচ্ছি, তার সেই ইউবিআই, সেখানে আর মাত্র 17-18 দিন মনে হয় তার অবসর নেওয়ার আর দিন বাকি রয়েছে, কিন্তু দেখে মনে হবে এখনো মনে হচ্ছে 35 বছর একজন যুবক। এই তাজার ব্যাপারটা প্রথমে একটু জানতে চাই, এই রহস্যটা কি? প্রথমে রহস্য বলতে ওপরওয়ালার দান এবং সহজ সরল খাবার। আমি ছোটোবেলা থেকেই মানে স্পাইসেস খাবার খাই না। আমি একটু সেদ্ধের ওপর খাই, এখনও খাই। তা বলে কি আর চিলি চিকেন বা এইসব জিনিসগুলো খাইনি, খেয়েছি, খেলার সময় খেয়েছিলাম। তখন আসলে কথা হজম হয়ে যেত, এত খাটতাম, হজম হতো। এখন তো অত খাটি না, সেই জন্যে খাওয়াটা একটু রেস্ট্রিক্টেড। তার মানে দেখুন, যে যখন খেলতো তখন কি খাওয়া দাওয়া করতো আমি ঠিক জানি না, কিন্তু এখন নিজেকে ঠিকঠাক রাখা, সুস্থ রাখার জন্য, যেটা আপনাদের কাছে একটা বার্তা, যারা পরবর্তী জেনারেশনের ক্রীড়াবিদ, আমি শুধু ফুটবলার বলবো না, যারা নানা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, কিভাবে নিজের শরীরকে যত্ন রাখতে হয়, আমার মনে হয় ওর একটা শুরুতেও ওর একটা পরামর্শ আমাদের নেওয়া দরকার। তারপর মানে এই যে খেলোয়াড় জীবনে এবং এখন নিজের শরীরকে তুমি যত্ন করে ঠিকঠাক রাখার, এটা তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে? দেখো, অনুপ্রাণিত করেছে মানে ছোটো এই সকালবেলা যখন আমরা যখন খেলতাম, সকালবেলা তো একটা টাইমে উঠতাম, 4:30 পৌনে 5টা উঠতাম, কারণ ট্রেন ধরতে হতো। এখন রিক্সা থেকে ট্রেন ধরতে হতো। এখন গাড়িতে করে এলেও কিন্তু ট্রেনেও আসি। সেই এটা হয়তো নেই যে 5টার সময় আমার যে উঠতেই হবে সেটা বাধ্যবাধকতা নেই। তবে একটা জিনিস বলতে পারি যে সকালবেলা উঠে একটুখানি হাঁটাচলা করা বা মাঠে যাওয়া। যদিও আমি এই মুহূর্তে আমার নিজস্ব মাঠ, রিসার লেনিন মাঠ তৈরি হচ্ছে। মাঠটা শেষ হলে তুমি নিশ্চয়ই জানো, মাঠটা তৈরি হলে আমি আবার মাঠে চলে আসবো। তবে খাওয়া দাওয়াটা একটু হাঁটাচলা করে, একটু এক্সারসাইজ করে ঘরের মধ্যে, যাই হোক এইগুলো করি একটু। আর সবচেয়ে বড় কথা, খাওয়া দাওয়াটা আমি একটু কন্ট্রোল করি। সকালবেলা হয়তো বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ করি আমি খেতে। যেমন যার সকালবেলা টিফিন হয়, রুটি হয়, কোন দিন মানে বাঙালি খাবার যেরকম, ভাত থাকলে অল্প ভাত খেয়ে চলে আসি। এই যে দুপুরবেলা হয়তো ভাত খাই না, ফলমূল এইসবগুলো খাই। বিকালবেলা গিয়ে মুড়ি অল্প, হয়তো চাটা আগে যেরকম খেলোয়াড় লাইফে খেতাম না, এখন চাটা হয়তো 2-3 বার হয়ে যায়, অফিসেও হয়, বাড়িতেও হয়ে যায়। আর রাত্রিবেলা যথারীতি 1 গাল ভাত খাই। আমি অল্প ভাত খাই, আগে অনেক ভাত খেতাম, এখন অল্প খাই। মোটামুটি এরমভাবেই চলে যায়। তার মানে একটা নিয়মের মধ্যে থাকলে এই 60 ছুঁয়ে যাচ্ছে যার বয়স, তাকে দেখে যদি 35 কি 40 মনে হয়, তাহলে এর চেয়ে সুখবর আর কিছু হতে পারে না। আর সম্প্রতি শ্বশুর মশাই হচ্ছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন এমন একজন ফুটবলারের কাছে, সেও একজন বিখ্যাত, অলোক মুখার্জি। তার ছেলের সঙ্গে একজন শিশিরের মেয়ের বিয়ে হয়েছে। এরকম কিন্তু ময়দানে, এটা সিনেমার গল্প, ময়দানে কিন্তু ঘটেছে। এই একটাই ঘটেছে, 2 ফুটবলারের মধ্যে পারিবারিক সম্পর্ক তৈরি হওয়ার ঘটনা এই প্রথম। সেটাও একটুখানি শুনিয়ে দাও কিভাবে হলো। তারপরে আমরা অনেক ভালো ভালো প্রশ্ন আছে যাব। এটা কাকতালীয়ভাবে ঘটে গেছে, মানে অ্যাকচুয়ালি আমিও বলিনি বা অলোকদাও বলেনি, ছেলে মেয়ে দেখা হয়েছে হয়তো ওই ফেসবুক এখনকার যায়, এর মাধ্যমে পরিচয় হয়ে তোমার ঘটনাটা ঘটেছে। যখন এই তুমি জানতে পারলে যে তোমার মেয়ে
অলোকের ছেলেকে পছন্দ হয়েছে বা অলোকের ছেলে তোমার মেয়েকে পছন্দ হয়েছে, তো শুনে কেমন লাগলো? ভালোই লাগলো। দুজনকে পছন্দ করে, এর থেকে সুসংবাদ আর কি হতে পারে। এটা দেখো, ওরা মানে বিবাহিত জীবনটা ওরা কাটাবে, আমরা তো আর কাটাবো না, অলোকদা কাটাবো না, আমি কাটাবো না। একে অপরকে চিনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, ভালোই। আমার মতে এরমই হওয়া উচিত, সবার ক্ষেত্রে এরম হওয়া উচিত। না, এই যে তুমি তো মানে আক্ষরিক অর্থে দারুণ বিয়ে পেয়েছো। হ্যাঁ, অলোক মুখার্জির মতন ছেলেই হয় না। এরকম তুমি ভালো ছেলে, আমি বলছি যে তুমি যেমন ওর বলবো যে ও খুব মেজাজি এবং মানে টক্কর দেওয়ার মতন, যে কোনো বিষয়ে টক্কর দেবে ও। এমন সুব্রত ভট্টাচার্যকে ও টক্কর দিয়েছে, মানে নানা কথাবার্তা, খেলাধুলো নয় সেরকম। যে মানে নিপাট ভালো ছেলে এবং বড় ফুটবলার অলোক, তাকে বিয়ে হিসেবে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার বা একটা আনন্দেরও ব্যাপার। তোমাকে না, ঠিক আছে, অলোকদা আমার সিনিয়র, সেই হিসাবে আমি তার বেআই বা এই সম্বন্ধে না, আমি অলোকদা বলি, বৌদিকে বৌদি বলি, বরাবরই এর আমি বলে আসি, আগেও যেরকম বলতো এখনো তাই বলি, অসুবিধা কিছু নেই। আমরা এবার মূল ইন্টারভিউতে ফিরে আসছি। এতক্ষণ আড্ডা মারছিলাম, মানে একটু জানতে চাইছিলাম কিভাবে যত্ন করে শরীরটাকে সুন্দর রেখেছে, কিভাবে খেলোয়াড় দুটো পরিবার একসঙ্গে মিশে গেছে, এইটা জানতে চাইছিলাম। এবার জানতে চাইব যে হাওড়া ইউনিয়নে 3 বছর খেলেছে, 81 থেকে 83, 84 সালে এরিয়ান ক্লাবে গেছে এবং সেখান থেকে তার মোহনবাগানে 85-তে আসা, এবং সেখানে নাকি সুব্রত ভট্টাচার্যের একটা ভূমিকা ছিল। সেইখান থেকে শুরু করো, কি ভূমিকা তোমাকে মোহনবাগানে আনার ক্ষেত্রে, বা তোমার তখন কি এরিয়ান থেকে পাশের গ্যালারি ইস্টবেঙ্গলে যাওয়ার ইচ্ছে ছিল কিনা সেই সময়, বা অফার ছিল কিনা? না, আমি আসল কথা যখন এরিয়ান ক্লাবে যাই 84-এ, আমি তখন এরিয়ান ক্লাব থেকে আমি সিনিয়র ইন্ডিয়া টিমে ডাক পেয়েছিলাম, মানে ক্যাম্পে ডাক পেয়েছি, মানে ইন্ডিয়া টিমে খেলি, চান্স পেয়ে গেছিলাম ইন্ডিয়া টিমে। তা এরিয়ান ক্লাবে থেকে এবার মোহনবাগান ক্লাবে যখন এলাম 85-এ, তো প্রথমে দু তিনজন ছিলেন। একজন হচ্ছেন আমার গুরু দীপু গড়গড়ি, মানে দীপক গড়গড়ি, হ্যাঁ, আর কানু মজুমদার, উনি খেলতেন, মারা গেছেন সম্প্রতি। আর কানু হাওড়া ইউনিয়নের থেকে হাওড়ানে খেলতেন সেই সময়। এবার আমাদের কোচ দীপুদা এবং কানুদা এই PNT, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ যে অফিস, ওখানে চাকরি করতেন। দুজন উল্টো দিকের টেবিলে দুজনে একে অপরের এতে চাকরি করতো ওখানে। তা ওই কথাবার্তা বলাতে, এবং যেহেতু কাঁচরাপাড়ার লোক কানু মজুমদার এবং বাবলুদাও শ্যামনগরের লোক সুব্রত ভট্টাচার্য, তা ওরা ওখানকার প্লেয়ার বলে ওদের কথাবার্তা হতো, হতো। তখন সুব্রত ভট্টাচার্য একে বলেছিল ওই ছেলেটাকে আমাদের দিতে, মানে কানু মজুমদারকে। দীপু গড়গড়ি তো তোমার কোচ, তোমার উঠে আসার পেছনে যার অবদান মনে হচ্ছে এখনো যা কিছু আজকের দিনে এই বসে ইন্টারভিউতে আমরা জানি, তুমি বলেছো, জানো এর আগে বলেছো। হ্যাঁ, না, তারপর সুব্রত ভট্টাচার্য বললো কানু মজুমদারকে এই ছেলেটাকে আমাদের। হ্যাঁ, কিন্তু তার আগে আর একটা ঘটনা ছিল, না বললেই নয়। মন্টু ঘোষ, টালিগঞ্জ কর্তা মন্টু ঘোষ ইস্টবেঙ্গলের মানে সমর্থক ছিলেন। ইস্টবেঙ্গল ঘাসা, যদিও টালিগঞ্জ সর্বা ছিলেন, সর্বা, কিন্তু ইস্টবেঙ্গল ঘাসা থাকে না, মানে ইস্টবেঙ্গল প্রীতি বা ইস্টবেঙ্গলকে ভালোবাসে। তখন চুনিদা তখন সেক্রেটারি 85-এ মোহনবাগান ক্লাবে, ফুটবল সেক্রেটারি। তা চুনিদা মন্টুদাকে বলেছেন, সেবার কমল ঘোষ বলে একটা ছেলে ছিল টালিগঞ্জ, ও ভালো খেলছিল, গোল করছিল। এবার 84-এ দেবাশিস রায় দুটো হ্যাটট্রিক সহ 21টা গোল করেছিলেন দেবাশিস রায়। আর আমি এরিয়ান ক্লাবে, হ্যাঁ আসামে দেবাশিস রায়, আর আমি সেবার 84-এ দুটো হ্যাটট্রিক সহ 16খানা গোল করেছিলাম এরিয়ান ক্লাবে তখন। তা এবার কমল ঘোষও অনেকগুলো গোল করেছিল, 8-10টা মতো এরকম গোল করেছিল। তা সুনিদা তখন মন্টুদাকে বলেছিলেন যে এই আপনার কমল ঘোষটাকে দিন, মানে মোহনবাগান ক্লাবে সই করাবে 85-এ। তা এবার মন্টুদা আমাকে খুব ভালোবাসতো। আমি টালিগঞ্জ অগ্রণীতে হয়তো খেলিনি, কিন্তু টালিগঞ্জ অগ্রণীর হয়ে আমি মানে হয়ে বললে কি, মানে এক্সিবিশন ম্যাচ যদি খেলতে বলতো আমি খেলতাম। তোমারও দুর্বলতা ছিল টালিগঞ্জ অগ্রণীর প্রতি। এবার জুনিয়র বেঙ্গলে যেহেতু মন্টুদা তখন ছিলেন, প্রভাব ছিল তখন। এবার আমি জুনিয়র বেঙ্গল খেলাকালীনই মন্টুদার সাথে আমার সখ্যতা গড়ে ওঠে, এবং টালিগঞ্জ অগ্রণী আমি লাইভ মেম্বার হয়ে যাই তখন থেকে। চিন্তা করো, টালিগঞ্জ অগ্রণী যাই, আমি কোনোদিন কিন্তু টালিগঞ্জ অগ্রণীতে কোনোদিন খেলিনি।
তা সেই জায়গায় মন্টুদা তখন বলেছিল যে চুনিবাবু আপনি স্ট্রাইকার নেবেন না কমল ঘোষকে নেবেন? বলে না, আমার একটা ভালো স্ট্রাইকার আছে। বলে তাহলে শিশির ঘোষকে সই করেন। আচ্ছা, তো মন্টুদা তখন বলছে শিশির ঘোষকে সই করেন। এবার এইদিকে কানু মজুমদার, বাবলুদা সব মিলেমিশে তখন 2-4 হয়ে গেছে। 4 হয়ে গিয়ে আমার মানে সই করা। না, আমি বলছি তোমার যখন তুমি এরিয়ানে প্র্যাকটিস করছো, পাশে তো ইস্ট বেঙ্গলে প্র্যাকটিস করছে, তোমার কি কখনো মনে হচ্ছে লাল হলুদ জার্সিটা পরতে পারলে? কারণ এখন চোখের সামনে দেখছো তো। না, আমি অ্যাকচুয়ালি প্রথমে বলে নেওয়া ভালো, আমি ছোটবেলায় আমাদের বাড়ি সবাই মোহনবাগান সমর্থক, আমি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক ছিলাম ছোটবেলায়। এবার আমার পাড়ার গোটা 4-5 জন আমরা ইস্টবেঙ্গল ছিলাম, এবং আমাদের বাড়ির মানে অপর প্রান্তে থাকতো সুধীর কর্মকার। এবার তখন যা ছোটবেলায় যা হয়, ইস্টবেঙ্গল জিতলে আমরা হই করে ফ্ল্যাগ নিয়ে সুধীরদার বাড়ির কাছে চলে যেতাম। ওখানে যেরকম হয় এখনকার সাপোর্টারদের মধ্যে আমরাও সাপোর্টার ছিলাম, যাওয়া হতো। তারপর যখন এতে আসি, মানে হাওড়েনে খেলতে আসি, এরিয়ানে খেলি। এরিয়ান ক্লাব, এই যে তুমি বললে এরিয়ান ক্লাব আর ইস্টবেঙ্গল হাফ হাফ মাঠ খেলা হতো। তা আমি এরমও হয়েছে অনেকদিন, এরিয়ান ক্লাবে আমার ভাস্করদা ওদিকে ডাকতো, ভাস্করদা বলে থাকতো। এবার আমি দেখতাম, দূর থেকে দেখতাম যে ভাস্করদা প্র্যাকটিস করছে। তা লোভ যে ছিল না তা নয়, একটা বড় টিম তখন তুমি মনমানে ডাক পাওনি। না, পাইনি। ফলে তোমার সামনে ইস্টবেঙ্গল দেখে, হ্যাঁ, তারপর ভাস্কর গাঙ্গুলি প্র্যাকটিস করছে, মানে ভাবতে পারছো, সামনে থেকে দেখছি মাঠের ভেতর, লোকে গ্যালারি থেকে দেখে, আর আমি মাঠের ভেতর থেকে ভাস্করদাকে দেখছি। ভাস্করদা এরকম 2-4 দিন এরকম প্র্যাকটিসের পর আমাদের প্র্যাকটিস হয়ে যেত, আমি এক্সট্রা প্র্যাকটিস করতাম। তোমাকে ডেকে নিত? হ্যাঁ, এবার আমাকে একদিন বলে এদিকে আয়, আমি ভয়ে ভয়ে মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি, প্র্যাকটিস কর, বল হেড কর, শট মার। মানে আমি মারতাম, ভাস্করদা বাঁচাতো, কখনো গোল হয়ে গেলে আমার আনন্দ হতো, ভাস্করদাকে গোল দিয়েছি, মানে বিশাল বিশাল আনন্দ, মানে বলে বোঝাতে পারবো না। সেটা আত্মবিশ্বাস একই সঙ্গে আরো বেড়ে যাচ্ছে একদম। এই যে কথাটা বললে, পরবর্তী সময় এইটা আমার খুব কাজে দিয়েছিল, এটা ভাস্করদার এগেইনস্টে খেলতে আমার খুব কাজে দিয়েছিল। আমি যেহেতু প্র্যাকটিসটা করে ফেলেছিলাম, আমার ভাস্করদা ভীতিটা কেটে গেছিল তখন, একটু কেটে গেছিল। কিন্তু একটু কেটে গেল মানে যে পুরো কেটে গেছে তা না, ভাস্কর গাঙ্গুলি মানে অবিশ্বাস্য সব সেভ করেছে। নাহলে আমি আপনাদের বলছি, নাহলে ভাস্কর গাঙ্গুলি না থাকলে আমি ইস্টবেঙ্গল আরো অনেক গোল হতো, অনেক গোল, মানে অবিশ্বাস্য সব সেভ করেছে ভাস্কর গাঙ্গুলি। যাই হোক, ওইটা কিন্তু আমার কাজে দিয়েছিল, পরবর্তী যেতে আমার খুব কাজে দিয়েছিল। মানে এই যে তুমি যেটা বলে ভয়, আত্মবিশ্বাস, এইটা এই ব্যাপারটা আমার, শিক্ষা এবং আত্মবিশ্বাস দুটো। একটা বড় গোলকিপারের সঙ্গে কিভাবে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয় একটা ফরওয়ার্ডকে, সেই শিক্ষাটা যেমন তুমি পেয়েছো, ভাস্করদা আমার গড়ে দিয়েছিল। আর তুমি সেরা গোলকিপারের এগেইনস্টে তুমি প্র্যাকটিস, দেশের সেরা গোলকিপারের বিরুদ্ধে প্র্যাকটিস করছো, তুমি তার কোন জায়গায় হ্যাঁ স্ট্রং জায়গাটা দেখছো, তার উইকনেস দেখো। আমি তখন কিন্তু এই যে স্ট্রং উইকনেস, এই সময় আমি ভাবলাম, আমি ভাস্কর গাঙ্গুলি মানে একটা হেঁটে গোল করে দিলাম আমার প্র্যাকটিসে, মানে সারাদিন ওইটা নিয়ে আমি ভাবতাম, বাপরে বাপ, ভাস্করদাকে এরকম দিকে হয়ে গেল, গোল হয়ে গেল। আবার ভয় পেতাম গোল করলে যদি কিছু বকে, মানে হাফ হাইটেড হেড দিতাম, বা যেটা দিতাম ভালো, মানে সব এটাই বলে মানে স্ট্রেঞ্জ, মানে ভয় মিশ্রিত শ্রদ্ধা ভাস্করদার উপর আমার ছিল। এটা মানে একই সঙ্গে শ্রদ্ধা রয়েছে, ভয় রয়েছে, সব কতটা বেশি করতে গেলে যদি বলে এই পাকামা করছে, এই করছে, তখন আর এই যে আমি পরের দিকে যখন এই ব্যাক হেড এইগুলো দিতাম, তখন কোনো ভাস্করদাকে সাহস করতাম না কোনোদিন যে ওইরকম করে হেড দেবো, দেবো, সোজাসুজি হেড করতাম। ভাস্করদারও প্র্যাকটিস, আমারও প্র্যাকটিস হতো। আচ্ছা, এই যে হেডে এত স্ট্রং ছিল তুমি, এটা কি কোনো ইনবাউন্ড ব্যাপার না, তুমি কোনো প্র্যাকটিস, তুমি তোমার টেন্ডেন্সি ছিল যে হেডে, যেটা আমাদের হেডে মূলত আমরা সাবির আলীকে দেখেছি খুব ভালো হেডার, আকবরও হেডার হিসাবে ভালো ছিল, তুমি কিছুটা রঞ্জিত মুখার্জি, এই যে মানে এইটা তোমার কোনো কাউকে দেখে কি তুমি এই হেডিং এর উপর বেশি নজর দিয়েছো? আমি গ্রামের ছেলে, কাকে নজর দেবো? আমরা তখন ডিস্ট্রায় বড় বড় প্লেয়ার ছিল অবশ্যই, ঘটনা গ্রাম আমরা এই জন্যই বলছি, কলকাতার সঙ্গে সাবারমান আমাদের এটা বলি, এটা কিন্তু আমাদের ভালো ভালো প্লেয়ার ছিল তখন, মানে এইরকম হেড করতে পারে অনেকে তা নয়, হেডেগুলো অনেকেই অনেক রকমভাবে করেছে, সব ঠিক আছে, কিন্তু এই প্র্যাকটিস করতাম হেডে, মানে মাথাটা আমার ছোটোবেলায় আমার পাড়ার মানে বাড়ির পাশে একটা বাড়ি আছে, এখনো আছে, মানে আর্চিং করা, এটা
ওইটাই আমি প্র্যাকটিস করতাম। ছোট টেনিস বল দিয়ে হেড দিয়ে তখন আমরা ছোটরা যেরকম মানে খেলতাম হেডটা তোমার অনেক অল্প আমরা বয়স প্র্যাকটিস থেকে করতাম। হ্যাঁ, আমি প্র্যাকটিস করতাম। আর ওই জায়গাটাই আমার বাড়ির পাশে একজনের বাবু আছে, পাত্রদের বাড়ি, ওদের বাড়িতেই আমার হেডটা শেখা। মানে ওই আর্চিং এটা আছে, ওর ভেতরে দিয়ে ঢোকাতে হবে, ঠিক আছে? ওটাই চ্যালেঞ্জ। ওটাই চ্যালেঞ্জ থাকতো। আর ছোট বল তখন এরকম ছুঁড়ে দিত, দৌড়ে এসে হেড করতাম, বেশ মজা লাগতো। আচ্ছা, এই যে তুমি ধরো একই জায়গায় রিসরায় লাইনে এপারে তুমি, মানে লেলিন মাঠের দিকে তুমি, আর ওপারটা একটু ভেতরের দিকে কলোনি জায়গায় যে দিকটা আছে ওই দিকটা সুধীর কর্মকার, ওইরকম একটা কিংবদন্তি। তোমার সঙ্গে যখন সুধীরদার প্রথম মুখোমুখি, সুধীরদার মুখোমুখি, সুধীরদাকে তো দেখাই যেত না, সত্যি বলছি। জিলে পিলে হয়তো একটুখানি মুখ বাড়ালো, মানে ভগবানের দেখা পাওয়ার মতো ব্যাপার। আমার লেলিন মাঠে সুধীরদা প্র্যাকটিসও করতো না, তাই তো স্টোন মাঠে ওইদিকে বাড়ির মধ্যেই একটা গ্রাম ছিল, ওইখানেই যা করার করতো। তাই যখন আমি তখন বড় টিমে হয়তো ঢুকেছি, তখন একটা FWA ফুটবল কোচিং ক্যাম্প দ্বারা তৈরি করেছে আমাদের লেলিন মাঠে একটা তৈরি করেছে। ওখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে, ষষ্ঠী দিলে, হেমন্ত ডোরা, প্রশান্ত ডোরা, সব দীপঙ্কর, সব অনেক অনেক প্লেয়ার উঠেছে। যাই হোক, তো ওখানে তখন সুধীরদাকে আমি দেখতাম। সুধীরদা আসতো। এবার একদিন একটা এক্সিবিশন ম্যাচ হয়েছিল প্রথম, এই FWA কোচিং, তুমি তখন সম্ভবত তুমি ছিলে, জানি, ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তখন ওই প্রথম সুধীরদার এগেনস্টে খেললাম, মানে একটা প্রদর্শনী ম্যাচ। দেখা কি তখনই তার আগে? না, দেখা তার আগে। সুধীরদার সবসময় কি ভয় ভয়ে তুমি সামনে যেতে? না, কথা কি করে বলবো, কথাই হতো না তখন, ভয়ে দূর থেকে দেখতাম হাঁটা চলা একটা মানে মানে আভিজাত্যের ছাপ। ঠিক, মানে ক্রেতাদুরস্ত প্যান্ট, জুতো সব টিপটপ একদম, দেখতেও মানে রাজার মতো দেখতে, গায়ের রং টকটক করছে, লাল হলুদ জার্সি, কালো প্যান্ট, লাল হলুদ জার্সি পরেছে, বাপ রে বাপ, মানে ও এই আলাদা। তারপর তুমি FWA ম্যাচটা কি হলো? তো ওই ম্যাচটা তখন সুধীরদার এগেনস্টে খেলছি। এবার তখন আমি ইয়ং, সুধীরদা 85-এ তো খেলা কবে ছেড়ে দিয়েছে, 82-83 এরকম ছেড়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও 83 আর 85 আর 2 বছরের তফাৎ, তাতে কি সুধীর কর্মকার অন্য কর্মকার হবে না? সুধীর কর্মকারই থাকবে। আমি তো জানি সুধীর কর্মকার, ওই যে সুধীর কর্মকারের সামনাসামনি আমি মানে কখনো দাঁড়িয়ে থাকতাম না, মানে এই সুধীর এইখানে আছে, আমি ওখানে চলে যেতাম, ওইখানে চলে যেতাম, আমি ছিটকে চলে যেতাম। আমি জানি ওখানে দাঁড়িয়ে থাকলে সুধীরদা এমনি ধরে নেবে, একমাত্র স্পিডে সুধীরদাকে এই মুহূর্তে বিট করতে পারবে, নাহলে আর পারা যাবে না, কাটিয়ে বেরোনো অসম্ভব, এখনো অসম্ভব। বড় প্লেয়ার, আর আমারও তখন ভয়ও লাগে, যত ইন্ডিয়া খেলি ভয় লাগে। সুধীর কর্মকার এগেন্স্টে প্রথমবার খেলছি। তা সুধীরদা খেলার সাথে বলেছিল, মানে এটা এখন বলছি ভালোই লেগেছে, বলে তোকে আটকানো খুব কঠিন কাজ হবে অনেকের আগামী দিন। হ্যাঁ, আগামী দিন তোকে আটকানো কঠিন কাজ, কারণ তুই একটা জায়গায় দাঁড়িয়ে থাকিস না, দাঁড়িয়ে খেলিস না। তুই এই যে মানে এই যে গাড়ি ওয়াইপারের মতো এদিক ওদিক যাওয়া, এটা ডিফেন্ডারদের খুব মানে কষ্ট দেয়, মানে সারাক্ষণ চোখে হ্যাঁ শর্টফটানি বলে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। একটা ছেলেকে সবসময় চোখে চোখে রাখা সম্ভব না, কোন সময় একসময় বেরিয়ে যাবি। সেইটা আমার সুবিধা বলে আমার মানে আনন্দ লেগেছিল, আবার পরবর্তী সময়টা আমাকে কেন বললো, এটা কি মানে একটা দায়িত্ব যেন বেড়ে গেল, যে আরো ভালো খেলতে হবে, ভালো খেলতে হবে। এই যে 85 সালে তুমি মোহনবাগানে এলে, তখন এসে তোমার ভেতরে কি প্রথম ভয়, না সে কোনো একটা আত্মবিশ্বাস নিয়ে তুমি এলে, না একটু ভয় ভয় নিয়ে? দেখ, বড় টিমে ফার্স্ট বড় টিমে সই করা সবারই মনে একটু ভয় লাগে, কারণ পাশে যারা আছে তারা তো অলরেডি খেলে ফেলেছে এতগুলো বছর, এবং এবং ইস্টবেঙ্গল টিম বা মহা স্পোর্টিং টিম থেকে সই করছে তখন, যেমন প্রদীপ তালুকদার, মোহামেডান তখন ও রাজা তখন দারুণ। আচ্ছা, তারপরে কার্তিক শেঠ ইস্টবেঙ্গল থেকে সই করেছে, তাকে জেভিয়ার পায়াস আছে, মানসদা আছে, বিদেশদা আছে, এত সব আছে। এর মধ্যে তোমাকে মানে জায়গা করে নিতে হবে। তা আমি জানতাম ঠিক আছে, দায়িত্বটা আমার মানে আমি ভাবতাম আমার কম, কারণ আমি ছোট ছেলে, নিজেই ভাবতাম আমি তো ছোট প্লেয়ার, ছোট টিম থেকে এসেছি। এখন মানসদা, জেভিয়ার পায়াস, বিদেশদা, কার্তিক দা, এদের তো বিশাল নাম, তখন কৃষ্ণগোপাল চৌধুরী, তখন এদের তো বিশাল নাম, কৃষ্ণ ভালো, এদের থাকবে। তার মধ্যে আমি যতটা পারি আমি আমার চেষ্টা করব। ওপরওয়ালা ছিল, ওদের আশীর্বাদ ছিল,
প্রথম ম্যাচে নেভি আমি মোহনবাগান হয়ে হ্যাট্রিক করেছিলাম, ভাবা যায় প্রথম ফেডারেশন কাপে। আমার মনে আছে আইসিএফ, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ব্যাঙ্গালোরে। তুমি তো ছিলে, ওখানে ছিলে। হাই স্কোর হয়েছিলাম, 5 গোল করেছিলাম সব মিলিয়ে। তা প্রথম টুর্নামেন্ট, বড় বড় টিমের টুর্নামেন্ট, জার্সি করা, হ্যাট্রিক করা, সব মিলিয়ে মিশিয়ে একটা আমাকে একটা কনফিডেন্স লেভেলটা আমার একটুখানি বাড়িয়েই হয়তো তখন দিয়েছিল। ওপরওয়ালাই হয়তো করেছিল যে আগামী দিনে তুই খেলবি, হয়তো চল আমাকে দিয়ে দিয়েছিল। এই যে তুমি ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়েছিলে, বাড়ি মোহনবাগানে বাড়ি হওয়া সত্ত্বেও তুমি ইস্টবেঙ্গল, সেটা কেন হয়েছিল? না অ্যাকচুয়ালি ওরমভাবে হয়নি, হয়েছে কি তখন ওই আনন্দবাজার আর যুগান্তর ছিল কাগজ। তা আমাদের বাড়িতে যুগান্তর কাগজ নিত, আর মামার বাড়িতে এই আনন্দবাজার নিত। এবার আনন্দবাজারটা আমি গিয়ে পড়তাম শুধু ওই এর জন্যে, বেতাল আর এর জন্যে। ফার্স্ট পেজটা তো কোনই উল্টে দিলে দেখবে তলায় ওইটা, স্কেচ করে যেগুলো থাকবে ওইটা পড়তাম, পড়বার জন্য যেতাম। যুগান্তর কাগজ, আনন্দবাজার যে কাগজে যে দেখি, তখন ইস্টবেঙ্গল 70-এর দশক মানে তো বুঝতেই পারছি। এবার আর আমার জন্ম ইস্টবেঙ্গল লোক নেই তখন জন্ম আমার, মানে 65-তে জন্ম, 70 সবসময় ইস্টবেঙ্গলে আছে। 65-তে তখন মোহনবাগানে চুনি, তখন মোহনবাগানে 65 সালে সব ভালো গেছিলো, ঠিক কথা। কিন্তু 70টা যেটা আমার বেড়ে ওঠার যখন বয়স, আমার সময় যখন, তখন কিন্তু প্রতিদিন দেখতাম এই টিমটা 6 গোল, 7 গোল, 5 গোল, মানে সব টিমকেই হারাচ্ছে। বাবারে বাবা, কি টিম রে! আর সুরজিৎ দা, হাবিব দা, আকবর দা, শ্যামদা, এরা সব গোল করছে রোজ। আমার করতাম, সেই থেকে করতে করতে আমি ইস্টবেঙ্গল ফ্যান হয়ে গেছিলাম। মানে কিছু খেলোয়াড়ের খেলা দেখে, খেলা তো তখন দেখি না, না বলছি ওই রিলে কাগজের কাটিং এগুলো রেখে দিতাম। মানে ইস্টবেঙ্গলে তো 70 দশক যেমন ইস্টবেঙ্গল রমরমা, 80 দশকে গোড়া, কিন্তু মোহনবাগান কিন্তু 77 থেকে মোহনবাগানে কিন্তু পতাকা কিন্তু তখন একা ঊর্ধ্বমুখী, ট্রিপল কাউন্ট হয়েছে। পেলের সঙ্গে মানে কসমসের বিরুদ্ধে ম্যাচ খেলেছে। এই যে মোহনবাগান ঢুকলে, তারপর ধীরে ধীরে কখনো মনে হয়েছে যে তুমি মনোপ্রাণে মোহনবাগানই হয়ে গেছো? দেখো, মানে আমি যখন মোহনবাগানে সই করি, তখন থেকে তো আর মানে অন্য কারোর চিন্তা করা যাবে না, জানি সেই টিমটাই ধ্যান জ্ঞান সব আমার। এবার মোহনবাগানে দীর্ঘ 8 বছর টানা একটা স্টেজ খেলার পর ওটা আমার ঘর বাড়িই হয়ে গেছিলো। এবং যেহেতু আমি ওখানে খেলে আমি সাকসেসও পাচ্ছি, এবং সাপোর্টাররাও খুব ভালোবাসে, অফিসিয়ালরাও আমার খুব করতো, সব মিলিয়ে টুলিয়ে একটা বাড়ির মতো পরিবেশ হয়ে গেছিলো। ন্যাচারালি আমি মোহনবাগানে তো আমি হবই। এবং বাইদি ভাই আমি হয়তো ইস্টবেঙ্গলের সই হয়ে গেছিলো, এটা একটা, সেটা পরে দিয়ে সেই গল্পে আমি আসবো। কিন্তু তুমি নিজেকে মোহনবাগানই গড়ে তোলা, যেটা সুব্রত ভট্টাচার্যের মধ্যে, সত্যজিৎ চ্যাটার্জি, মানে তোমাদের ঠিক আগের প্রজন্ম বা তোমাদের সমসাময়িক অনেকে নিজেদের দীর্ঘ বছর মোহনবাগানে খেলার ফলে মোহনবাগানই স্ট্যাম্প যেটা বলে, সেটা তোমার গায়ে লেগে গেছিল। এটা দীর্ঘদিন খেলার সুবাদে হয়তো হয়েছে, মানে। এবং যদি পারফরমেন্স তুমি না করতে পারো, তাহলে তার তোমার লাগবে না। এবং আমার মনে হয় সব মিলিয়ে পারফরমেন্স হয়তো অফিসিয়ালরা হয়তো ভেবেছে, বা সবচেয়ে বড় কথা দর্শক যারা, তারা আমায় কতটা নম্বর দিয়েছে না দিয়েছে, সরি, সেই বেসিসে হয়তো দর্শকরাই আমাকে, মানে মোহনবাগানের দর্শকরাই আমাকে মোহনবাগানি করে তুলেছিল। না, এটার জন্য কখনো গর্ব অনুভব করছো যে তুমি? হ্যাঁ, করবো না, কারণ আমি এই জন্য বলছি, আমি মোহনবাগানে 100 ইয়ার্সের ক্যাপ্টেন, তুমি জানো, 1989 সে বছরই হ্যাট্রিক করেছিলাম ইস্টবেঙ্গল ওয়েস্টে। 3 গোল ছিল, কিন্তু রেফারিও মানুষ, ভুল হতেই পারে, ঠিক আছে, কিন্তু এমন জায়গায় ভুল হয়েছে, সেটা একটা রেকর্ডের জায়গায় ভুল হয়ে গেছে। যাই হোক, ওটা পরে। ডার্বিতে তোমার ভয়ঙ্কর চেহারা সবাই দেখেছে। এইবার ওই খেলতে মোহনবাগান ক্লাবে অনেক ম্যাচ হেরেছি, অনেক ম্যাচ জিতেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা আমাকে মানে মোহনবাগানই করে তুলেছিল। কারণ অ্যাকচুয়ালি প্লেয়ার হয়ে তুমি একটা টিমের সাপোর্টার হওয়া আর একটা দর্শক অবস্থার সাপোর্টার থাকা, দুটো তফাৎ আছে। আমি কিন্তু বলছি না যে আমি যদি ইস্টবেঙ্গলও খেলতাম, আমি ইস্টবেঙ্গলেই থাকতাম। কারণ আমি ছোটোবেলা থেকে, মানে এটাই আমার দীপু গড়গড়ি শিখিয়েছিল
যখনই যে টিমে খেলবি সেই টিমের মানে প্রতি মর্যাদা যেন থাকে। জার্সি এবং এসব আমি জানতাম 100 ভাগ 200 ভাগ নিজেকে উজাড় করে দেবে।